চট্টগ্রামের এক কিশোর বাবা সরকারি চাকরিজীবী, যে পরিবারের লেখাপড়া আর সুশৃঙ্খল জীবনযাপনই ছিল একমাত্র উদ্দেশ্য। সেই পরিবারের সেই ছোট্ট ছেলেটি তখন চিন্তা করতেন তিনি একদিন বিটলস আর পিঙ্ক ফ্লয়েডের মতো সঙ্গীত শিল্পী হবেন। অন্যদিকে বাবার একটাই কথা, নো গিটার, নো গান বাজনা, শুধুমাত্র একটাই কাজ, লেখাপড়া। মেনে নিতে পারলেন না সেই কিশোর, গিটার আর গানের টানে ঘর ছাড়লেন। কে জানতো ঘর ছেড়ে আসা এই ছোট্ট ছেলেটি একদিন সারা বাংলাদেশের তারুণ্যের কণ্ঠস্বর হবেন। আর তিনি হলেন মারুফ মাহফুজ আনাম, যাকে আমরা সবাই গুরু নামে চিনি। তিনি হলেন জেমস। প্রিয় দর্শক, আমি সবসময় আমার ভিডিওতে জনপ্রিয় ব্যক্তিদের বিভিন্ন অজানা তথ্য আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি। ঠিক তারই ধারাবাহিকতায় আমি আজকে গুরুখ্যাত জেমসের বিভিন্ন অজানা তথ্য আপনাদের সামনে তুলে ধরব। আশা করি ভিডিওটি বেশ তথ্যবহুল এবং খুবই মজার হবে। সো শেষ পর্যন্ত দেখবেন। সালটা 1964। নওগাঁয় জন্ম হয় জেমসের। বাবা মুজাম্মেল হক সরকারি উচ্চপদস্থ এক কর্মকর্তা। চাকরির সুবাদে নওগাঁ থেকে চলে যান চট্টগ্রামে। পরবর্তীতে তিনি ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। গান বাজনা জেমসের পছন্দের হলেও তার পরিবারে তা একদমই পছন্দ করলো না। স্বাভাবিক, তার বাবা যেহেতু একজন শিক্ষা বোর্ডের কর্মকর্তা ছিলেন, তিনি সবসময় চাইতেন যে তার ছেলেটি লেখাপড়া শিখে ভালো একটা চাকরি করবে অথবা জীবনকে অন্যভাবে প্রতিষ্ঠিত করবে। একদিন তার বাবার সাথে তার বেশ কথা কাটাকাটি হয়, কারণ একটাই, গান বাজনা। তার বাবা বলেন এই বাড়িতে কোনো গান বাজনা চলবে না। ছোটবেলা থেকে জেমস বেশ অভিমানী ছিলেন, তাই তিনি এই সঙ্গীতের জন্য কিশোর বয়সেই বাবার সাথে অভিমান করে ঘর ছেড়ে বেরিয়ে যান। অভিমান করে ঘর তো ছাড়লেন, এবার থাকবেন কোথায়? রাস্তায় রাস্তায় হাঁটতে লাগলেন। তখন তার এক বন্ধু ফান্টি তাকে নিয়ে গেল চট্টগ্রামের আজিজ বোর্ডিং নামের একটি বোর্ডিংয়ে। আচ্ছা, আপনাদের মধ্যে হয়তোবা অনেকে আবার জানেন না যে বোর্ডিং জিনিসটা কি। আচ্ছা, বোর্ডিং হচ্ছে এক ধরনের হোটেল, মানে যেটাকে আমরা সস্তা হোটেলও বলতে পারি। সাধারণত এই ধরনের হোটেলের ভাড়া বেশ কম হয় এবং এখানে ফেসিলিটিস বলতে তেমন কিছু থাকে না। হয়তো একটা খাট আর একটা ছোটোখাটো টেবিলের মতো থাকতে পারে। তো এই জাতীয় হোটেলকে সাধারণত বোর্ডিং বলা হয়। আর এই বোর্ডিং থেকে শুরু হয় তার সঙ্গীত কেরিয়ার। এহসান এলাহি, ফান্টি ও কিছু বন্ধুবান্ধব নিয়ে তৈরি করেন ফিলিংস নামের একটা ব্যান্ড। আর এই ব্যান্ডের প্রধান গায়ক ও গিটারিস্ট হন তিনি। ব্যান্ডের খরচ এবং বোর্ডিংয়ের ভাড়া জোগাড় করতে ছোটোখাটো কনসার্ট করতে লাগলেন। ঘর ছেড়েছিলেন বেশ আশা নিয়ে, ভেবেছিলেন সে বড় কোনো মিউজিশিয়ান হবেন। হতে চেয়েছিলেন জিম মরিসন, মার্ক নফলার ও এরিক ক্লাপটনের মতো বড় সঙ্গীত শিল্পী। কিন্তু তার প্রতিষ্ঠিত ফিলিংস ব্যান্ডটি ওই সময় দর্শকদের মাঝে তেমন কোনো সাড়া ফেলতে পারল না। এদিকে অভিমান করে তো ঘর ছেড়ে চলে আসলেন, সেখানে ফেরারও কোনো রাস্তা নেই। 1987 সালে ফিলিংস ব্যান্ড একটি মিক্স অ্যালবাম স্টেশন রোড মুক্তি পায়। কিন্তু অ্যালবামটি মুখ থুবড়ে পড়ল। পরবর্তীতে তিনি সাহস করে 1988 সালে একক অ্যালবাম অনন্যা বের করেন। ভেবে ভেবে তোমার কথা উদাস হয়ে যায়, একা নির্জনে স্বপ্নের সংসারে খুঁজি তোমার অনন্যা, তুমি আমার ভালোবাসা। কিন্তু দুঃখের বিষয়, এই অ্যালবামের অনন্যা গানটি ছাড়া, যেটা আপনারা কিছুক্ষণ আগে শুনলেন, সেই গানটা ছাড়া অন্য কোনো গান দর্শকদের মাঝে তেমন সাড়া ফেলতে পারলো না। সো এই অ্যালবামটিও তার ফ্লপ গেল। হিট দেয়ালে ঠেকে গেল। তিনি ভাবলেন হয়তো তার মিউজিক কেরিয়ার এখানেই শেষ। তিনি তখন বুঝতে পারলেন গতানুগতিক গান দিয়ে তিনি বেশি দূর আগাতে পারবেন না। তখন তিনি তার গানের প্যাটার্ন চেঞ্জ করলেন। তিনি বাংলাদেশের সর্বপ্রথম সাইকিডেলিক রক শুরু করেন। আচ্ছা, সাইকিডেলিক রক সং হচ্ছে বিশেষ এক ধরনের গান, মানে গান গাওয়ার স্টাইল, যেটা আপনারা এখন যারা জেমসের গান শুনেন তারা কিন্তু বেশ কম্পেয়ার করতে পারবেন অন্যান্য সিঙ্গারদের সাথে। জেমসের গানের স্টাইলটা কিন্তু একটু অন্যরকম, আর এই স্টাইলকে সাধারণত সাইকেডেলিক স্টাইল বলে। আর ওই সময় এই স্টাইলটা ইউরোপ আমেরিকায় বেশ জনপ্রিয় ছিল। তার এই ভিন্ন ধরনের গান ও কণ্ঠস্বর সবার কাছে ভালো লাগতে শুরু করলো। তারপর তিনি ফিলিংস ব্যান্ডের নাম পরিবর্তন করে নতুন নাম দেন নগর বাউল। জেমস 1991 সালে কানিস রাবেয়া রথি নামের এক মেয়েকে বিয়ে করেন, কিন্তু 2002 সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। এরপর তিনি 2003 সালে বেনিজির সাজ্জাদকে বিয়ে করেন, যার সাথে 1999 সালের এক কনসার্টে প্রথম তাদের দেখা হয়েছিল। কিন্তু এই সংসারও টিকে না। 2014 সালে আবারও তাদের বিয়ে বিচ্ছেদ হলো। পরবর্তীতে তিনি 2024 সালে নামিয়া আমিনকে বিয়ে করেন। জেমসের দুইটি মেয়ে সন্তান জান্নাত ও জাহান
আর একটি মাত্র ছেলে যার নাম দানেশ। জেমস যে শুধু গান করতেন তা না, জেমস কিন্তু গানের পাশাপাশি মডেলিং এবং ছোটখাটো অভিনয়ও করতেন। 2000 সালে জেমস পেপসির একটি বিজ্ঞাপন করেন। এরপর তিনি 2011 সালে এনার্জি ড্রিঙ্কস ব্ল্যাক হর্স বিজ্ঞাপনে কাজ করেন। তাছাড়া তিনি 2013 সালে ওয়ার্নিং চলচ্চিত্রে বেবাসি গানের ছোট্ট একটি চরিত্রে অংশগ্রহণ করেন। আস্তে আস্তে তার ট্যালেন্ট চারদিকে ছড়িয়ে পড়তে লাগলো, তার জন্য অনেকেই গান লিখত। এখন আমি এমন একজন লোকের কথা বলবো যাকে আমরা শুধু টেলিভিশনের পর্দায় বিভিন্ন নাটকের মধ্যে দেখেছি, কিন্তু তার যে অনেক অনেক গুণ রয়েছে তা আমরা জানি না। তিনি একাধারে একজন গীতিকার, একজন রাইটার, উনি সাধারণত কবিতা লেখেন, তারপরে তিনি গানও লেখেন, আর তিনি হচ্ছেন মার্জুক রাসেল, যাকে আমরা ব্যাচেলার পয়েন্টের পাশা ভাই নামে চিনি। মার্জুক রাসেল জেমসের নগর বাহুলের জন্য মীরাবাই, যেদিন বন্ধু চলে যাব, পত্র দিও ইত্যাদি গান লিখেছেন, যা জেমসের সেরা গানগুলির মধ্যে অন্যতম। তিনি যে শুধু বাংলাদেশের ছবিতে প্লেব্যাক করতেন তেমনটা কিন্তু না, তিনি ভারতের বিখ্যাত মিউজিক ডাইরেক্টর প্রীতমের সাথে ইমরান হাশমি অভিনীত গ্যাংস্টার ছবিতে ভিগি ভিগি রাতে গান করে বেশ খ্যাতি অর্জন করেন। তার বেশ কিছু একক অ্যালবাম রয়েছে, আর সমসাময়িক ব্যান্ডগুলির মধ্যে মাইলস, সোলস, এলআরবির মতো বাগা বাগা ব্যান্ডও ছিল। কিন্তু জেমসের ব্যতিক্রমধর্মী গান, কণ্ঠস্বর, গাম্ভীর্যতা তাকে সবার কাছ থেকে আলাদা করেছিল। তার কনসার্ট মানে হাজার হাজার দর্শক, তিল ধারণের ঠাঁই থাকতো না এক একটি কনসার্টে। অথচ একবার ভাবেন, যে ছেলেটি মিউজিকের নেশায় ঘর বাড়ি ছেড়েছিলেন সে শৈশবকালে, তখন তার পকেটে তেমন কোনো টাকা পয়সাই ছিল না। সে বোর্ডিং ভাড়া প্লাস হচ্ছে তার ব্যান্ডের খরচ এবং তার পকেট মানি জোগাড় করার জন্য পাড়া মহল্লায় বা বিভিন্ন স্থানে অল্প পারিশ্রমিকের বিনিময়ে ছোটখাটো কনসার্ট করতেন। আজ এক একটা কনসার্টে ঢাকার মধ্যে 7 থেকে 8 লক্ষ টাকা নেন তিনি, আর ঢাকার বাইরে 12 থেকে 14 লাখ টাকা নেন। তাছাড়া কোনো কনসার্ট যদি লাইভ ইউটিউব বা অন্যান্য প্ল্যাটফর্মে যদি তার সে লাইভ কনসার্ট বা প্রোগ্রামটি দেখানো হতো, এই জন্য তাকে আরো অতিরিক্ত 3 থেকে 4 লক্ষ টাকা দিতে হতো। আজ জেমস মানি কোটি কোটি মানুষের আবেগ। একদিন যে ছেলেটি ঘর ছেড়েছিলেন গিটারের নেশায়, সে আজ ঘর বেঁধেছে কোটি মানুষের হৃদয়ে। লিজেন্ডরা কখনো মরে না, তারা বেঁচে থাকে আমাদের স্মৃতিতে। ভিডিওটি যদি আপনারা এই পর্যন্ত দেখে থাকেন, অবশ্যই একটা লাইক এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো গুরুর ভাষায় বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাভ ইউ অল।